তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 এর প্রথম 3 পৃষ্ঠার পর চতুর্থ পৃষ্ঠা থেকে এই আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি চতুর্থ পৃষ্ঠাতে কি রয়েছে। একটি উদাহরণ প্রথমেই, √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। সমাধান। এখানে √3 সমান 1.73200508 থেকে অসীম পর্যন্ত। মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা a ও b, যেখানে a সমান √3 প্লাস 1 এবং b সমান √3 প্লাস 2। এখানে দেখো, আমরা যদি এই √3 এর সাথে 1 যোগ করি তাহলে হয় 2.73200508, আর যদি 2 যোগ করি তাহলে হয় 2 আর 1 মিলে 3.73200508। স্পষ্টত a ও b উভয়ই অমূলদ সংখ্যা এবং উভয়েই √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। অর্থাৎ √3 is smaller than √3 plus 1 is smaller than √3 plus 2 is smaller than 4। অতএব a ও b দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা। অর্থাৎ আমরা এখানে অমূলদ সংখ্যা বলতে সেই সংখ্যাকে বুঝি যে সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তার শেষ পাওয়া যাবে না, অর্থাৎ দশমিকের পরে অসীম পর্যন্ত অঙ্ক রয়েছে। এখানে একটি মন্তব্য দেখো, এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। আমরা এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। এখানে +1 এবং +2 দেওয়া হয়েছে, যা 4 এর চেয়ে ছোট। আমরা যদি আরো অন্য কোনো সংখ্যা বসাতাম, 3 বসালে 4 বেশি হয়ে যেত। এখানে পূর্ণ সংখ্যা না দিয়ে আমরা আরো দশমিক সংখ্যা বসিয়েও এভাবে আমরা অনেকগুলো অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এখানে যে দুইটি সংখ্যা দেওয়া আছে, আমরা যদি এটা না দিয়ে অন্য একটি সংখ্যা দেই, অর্থাৎ √3 এর সাথে যদি 1.5 দেই এবং √3 এর সাথে যদি 1.7 দেই বা 1.6 দেই, তাহলেও যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো অমূলদ সংখ্যা হবে। বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। আমরা এখানে মৌলিক বৈশিষ্ট্যগুলো দেখে নেব। বাস্তব সংখ্যা a b বাস্তব সংখ্যা হলে a প্লাস b বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ দুইটির যোগফল বাস্তব সংখ্যা হবে, এবং a b বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ এই দুটি সংখ্যার গুণফলও বাস্তব সংখ্যা হবে। অর্থাৎ বাস্তব সংখ্যার যোগফল এবং গুণফল দুইটি বাস্তব হবে। তারপর a b বাস্তব সংখ্যা হলে a প্লাস b সমান b প্লাস a এবং a b সমান b a, অর্থাৎ একটি উল্টাপাল্টা ভাবে যোগ করলেও একই ফলাফল পাওয়া যায়। 3 নাম্বার, a b c বাস্তব সংখ্যা হলে এখানে দেখো a প্লাস b আগে যোগ করে নিয়ে তার সাথে c যোগ করলে যা পাওয়া যাবে তা হবে b প্লাস c আগে যোগ করে তার সাথে a যোগ করলে একই সমান। এখানে a b আগে গুণ করে তার সাথে c গুণ করলে যে গুণফল হবে তা b c আগে গুণ করে তার সাথে a গুণ করলেও তা হবে সমান। 4 নাম্বার, a বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0 অর্থাৎ 1 ও 0 ও 1 আছে, যেখানে 0
is not equal to 1, a plus 0 equal to 0 plus a equal to a, এবং a into 1 equal 1 into a equal a। 5 নম্বর, a বাস্তব সংখ্যা হলে a plus minus a সমান 0, আবার a is not equal to 0 হলে a into 1 by a equal to 1। নাম্বার 6, a b c বাস্তব সংখ্যা হলে a into b plus c, অর্থাৎ b plus c কে গুণ করে তার সাথে যোগ করে তারপরে a গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তা হবে ab plus ac এর সমান। 7, a b বাস্তব সংখ্যা হলে a is smaller than b অথবা a is equal to b অথবা a is greater than b, অর্থাৎ a b এর চেয়ে ছোট হবে অথবা a b সমান হবে অথবা a b এর চেয়ে বড় হবে। 8 নম্বর, a b c বাস্তব সংখ্যা এবং a is smaller than b হলে a যদি b এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে a plus c is smaller than b plus c, কারণ এখানে উভয় পক্ষে c যদি বাদ দিই তাহলে দেখা যায় এটাই হলো, অর্থাৎ a is smaller than b এর সমান হয়। 9 নম্বর, a b c বাস্তব সংখ্যা এবং a is smaller than b হলে ac is smaller than bc যখন c is greater than 0 এবং ac is greater than bc যখন c is smaller than 0 হয়। আমরা বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এবারে দেখি প্রতিজ্ঞা, √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ, ধরি √2 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা আগে দেখে নেই, ধরে নেই যে এটা একটি অমূলদ না হয়ে এটা একটি মূলদ সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p q is greater than 1 থাকবে যে √2 equal p by q হয়। অর্থাৎ √2 যদি মূলদ ধরি, মূলদ ধরলে সেক্ষেত্রে p এবং q দুইটি সংখ্যা থাকবে যেখানে তা 1 এর চেয়ে বড় থাকবে, সেক্ষেত্রে √2 সমান p by q হবে। এখন আমরা এই সমীকরণটাকে যদি বর্গ করি তাহলে পাওয়া যায় এরকম 2 equal to p square by q square, বর্গ করে আমরা এরকম পেতে পারি। অর্থাৎ এখান থেকে যদি একটা q আমরা সরিয়ে এদিকে নিয়ে যাই 2 এর সাথে, তাহলে এরকম হয় 2q সমান p square by q, অর্থাৎ উভয়কে আমরা যদি উভয় পক্ষকে যদি আমরা q দ্বারা গুণ করি, উভয় পক্ষকে q দ্বারা গুণ করে এখানে আমরা পেলাম 2q সমান p square by q। স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, এখানে দেখা যাচ্ছে যে 2qটা হলো একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p square by q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক, কারণ এখানে আমরা ধরে নিয়েছি সহমৌলিক। আর এরা যদি সহমৌলিক হয়, সহমৌলিক এবং q is greater than 1 হয়, তাহলে অতএব 2q এবং p square by q সমান হতে পারে না। সহমৌলিক হলে p square 2q এবং p square by q এই দুটি
সমান হতে পারে না, অর্থাৎ 2q ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অতএব রুট 2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ রুট 2 ইজ নট ইকুয়াল টু পি বাই কিউ। অতএব রুট 2 একটি অমূলদ সংখ্যা। এখানে কাজ প্রমাণ করো যে রুট 3 একটি মূলদ সংখ্যা। আমরা এটা যদি প্রমাণ করতে যাই, তাহলে আমরা হুবহু এই যে প্রমাণ যেভাবে আছে আমরা এটার শুধু কপি করব, একই রকম ভাবে আমরা লিখব, লিখে রুট 3 যে অমূলদ সংখ্যা তার প্রমাণ করব। আমরা আগে এই অংশটুকু কপি করে নেই। এবারে যেখানে যেখানে রুট 2 আছে আমরা এই অংশটুকুর পরিবর্তে আমরা বসাবো রুট 3। তাহলে আমরা এই অংশটুকুর কাজ করছি। এখানে যে রুট 2 রয়েছে, রুট 3 রয়েছে, আমরা সেখানে শুধু রুট 2 বসিয়ে দেব, রুট 3 বসিয়ে দেব। ধরি রুট 3 একটি মূলদ সংখ্যা, সেক্ষেত্রে আমরা এখানেও বসাবো রুট 3। এখানে আমরা 2 এর পরিবর্তে শুধু 3 বসাবো। যেখানে যেখানে 2 রয়েছে সেখানে সেখানে আমরা 3 বসিয়ে দেব। এখানে 2 আছে, আমরা এর পরিবর্তেও 3 বসিয়ে দেই। এখানে লক্ষ্য করো আমরা এখানেও একই রকম 3 বসিয়ে দেব। এখানেও আমরা 3 বসিয়ে দেই। এখানেও আমরা 3 বসাবো। এখানেও 3 বসিয়ে দিলাম। আর যেখানে রুট 2 রয়েছে সেখানে আমরা বসাবো রুট 3।
তাহলেই হয়ে গেল √3 একটি অমূলদ সংখ্যা। দেখো এখানে কি করা হয়েছে, ধরি √3 একটি মূলদ সংখ্যা, তাহলে এমন দুইটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p q is greater than 1 থাকবে যে √3 সমান p/q হয়। তাহলে এটাকে আমরা বর্গ করি, বর্গ করলে হচ্ছে 3 = p²/q², অর্থাৎ 3q সমান হলো p²/q, উভয় পক্ষকে q দ্বারা গুণ করে। স্পষ্টত 3q পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং q is greater than 1। অতএব 3q এবং p²/q সমান হতে পারে না, অর্থাৎ 3q is not equal to p²/q। অতএব √3 কে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √3 is not equal to p/q। অতএব √3 একটি অমূলদ সংখ্যা। এভাবে আমরা এই √3 এর অমূলদ সংখ্যা প্রমাণ করে ফেলতে পারি। আর এটা প্রমাণিত হওয়ার পরে আমাদের যা করতে হবে, এই যে এই চিহ্নটি দিয়ে নিতে হবে, কারণ এই চিহ্নটি দিয়ে বোঝায় যৌক্তিক প্রমাণের সমাপ্তির চিহ্ন। এটা হিসেবে আমরা এটা ব্যবহার করি, তাহলে এখানে যৌক্তিকভাবে প্রমাণ হলো। সুতরাং এই যৌক্তিক প্রমাণের জন্য আমরা এভাবে চিহ্নটা দিয়ে লিখব, যৌক্তিকভাবে প্রমাণিত। এটা হলো এই চিহ্ন দেওয়া মানে এটা দিয়ে বোঝা যায় যৌক্তিকভাবে প্রমাণিত। আমরা তারপরে দেখি, এখানে আরেকটি প্রশ্ন রয়েছে, উদাহরণ রয়েছে। উদাহরণ 2, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটার সমাধান এভাবে করা আছে, আমরা সমাধানটা ভালোভাবে বুঝে নেই। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে, মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে একটি হলো x, তারপরে আরেকটি হলো x+1, তারপরেরটা x+2, তারপরেরটা x+3। এরকম 3টি সংখ্যা আমরা এখানে নিলাম ক্রমিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ একটির চেয়ে অপরটি 1 করে বেশি আছে। এবার ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে কি পাই? দেখো ক্রমিক সংখ্যা 4টি এখানে x into x+1 into x+2 into x+3 plus 1, এটা আমরা পেলাম। এখন এটাকে আমরা যদি গুণ করে দেই, তাহলে এরকম করি গুণ, এই xটা এখানে রাখলাম আর এই x+3 এখানে নিয়ে আসলাম, অর্থাৎ x into x+3 আর তার পাশে রইল x+1 এবং x+2 এবং তারপরে +x। এখন এই যে দুটি যদি গুণ করি, তাহলে এটা পাওয়া যায় x² + 3x। আর যদি এই দুটা গুণ করি, এই দুটা x+1 এবং x+2 গুণ করি, তাহলে হয় x² + 3x + 2, এই অংশটা পাওয়া যায়, তার সাথে +1। এবারে লক্ষ্য করো এই x² + 3x, এখানেও x² + 3x, এটা সমান আমরা a ধরি। a ধরলে এই অংশটুকুর জন্য হলো a, আর এই অংশটুকুর জন্য হলো a+2, তাহলে a+2 প্লাস তার সাথে আছে এই 1। তাহলে এই রাশিটা এসে দাঁড়ালো এরকম, a into a+2 + 1। এবারে
এই এ দিয়ে এই দুইটা সংখ্যাকে গুণ করে দিই, তাহলে হয় এ স্কয়ার প্লাস 2 আর এখানে আছে 1। এখন এ স্কয়ার প্লাস 2 প্লাস 1 এটা যদি আমরা এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ধরি তাহলে হয় এ প্লাস 1 হোল স্কয়ার। এখন এ প্লাস হোল স্কয়ার, এ প্লাস 1 হোল স্কয়ার, এটার মধ্যে এই এ এর মান আমরা যেটা ধরেছিলাম এক্স স্কয়ার প্লাস 3x, এটা আবার বসিয়ে দেই। তাহলে এর পরিবর্তে বসাই এক্স স্কয়ার প্লাস 3x আর তার সাথে আছে প্লাস 1। তাহলে আমরা এখানে পেলাম এই চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে 1 যদি যোগ করি তাহলে এটা পাওয়া যায় একটি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এখানে এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 1 তার হোল স্কয়ার পাওয়া গেছে। তাহলে যা একটি পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল। আমরা এখানেও এই যে চিহ্নটা যৌক্তিকভাবে প্রমাণিত, এটা ওখানে বসাতে পারি। এটা দ্বারা বোঝা যাবে যৌক্তিকভাবে প্রমাণিত। আর এখানে সরাসরি অঙ্কের মাধ্যমে আমরা তার প্রমাণ করে ফেললাম। তাহলে আসো দেখি তারপরে কি রয়েছে। দশমিক ভগ্নাংশ, আমরা এই অংশটা পরের পর্বে আলোচনা করব। আর এ পাঠের শেষ প্রান্তে আমরা এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।